ওয়েলকাম টু দ্য অ্যানাদার লেকচার অফ লিপিড। আজকে আমরা লিপিডের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্লাইড নিয়ে আলোচনা করব। প্রথম যে জায়গাটায় আসি সেটা হচ্ছে আমরা ফসফোলিপিড বা ফসফোলিপিডের স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করেছি, তার জেনারেল স্ট্রাকচার দেখেছি, কিভাবে ফসফাটিডাইল কোলিন, ফসফাটিডাইল ইথানোল্যামিন, ফসফাটিডাইল সেরিন এই ধরনের স্ট্রাকচারগুলো আমরা আঁকতে পারি বা কিভাবে তার বায়োলজিক্যাল রোল এগুলো আমরা শিখেছি। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার অফ স্ফিঙ্গোলিপিড। নাও স্ফিঙ্গোলিপিডে যদি আমরা আসি তাহলে এই স্ফিঙ্গোলিপিড স্ট্রাকচারের মধ্যে আমরা সবচেয়ে গুরুত্ব দেবো যে জায়গাটা সেটা হচ্ছে স্ফিঙ্গোসিনের স্ট্রাকচার। স্ফিঙ্গোসিনের স্ট্রাকচার কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। একটু শুরুর দিকে সমস্যা হয় স্ফিঙ্গোসিনের স্ট্রাকচার, কারণ গ্লিসারল খুব ইজি স্ট্রাকচার, কিন্তু স্ফিঙ্গোসিন ঠিক ততটাই ডিফিকাল্ট। বাট আমরা যখন একটু হাতে প্র্যাকটিস করে নেবো তখন আমাদের স্ফিঙ্গোসিন স্ট্রাকচারটা চলে আসবে। কিন্তু স্ফিঙ্গোসিনের স্ট্রাকচারের জেনারেল স্ট্রাকচার দেখতে গিয়ে আমরা দেখলাম স্ফিঙ্গোসিন, তার সাথে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্যাটি অ্যাসিড, তলায় আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের সাথে একটা এক্স গ্রুপ লেগে আছে। তার মানে এখানে দুটো জিনিস মিসিং অ্যাজ কম্পেয়ার টু দ্য ফসফোলিপিড। নাম্বার ওয়ান, ফসফোলিপিডে আমরা দুটো ফ্যাটি অ্যাসিড চেন দেখতে পাই, স্ফিঙ্গোলিপিডে আমরা একটা ফ্যাটি অ্যাসিড চেন দেখতে পাই। ফসফোলিপিডে আমরা অক্সিজেনের সাথে মানে ফসফেট লিঙ্কড দেখতে পাই, স্ফিঙ্গোলিপিডের মধ্যে বা এই স্ফিঙ্গোসিন জেনারেল স্ট্রাকচারের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে কি একে আমরা ফসফোলিপিড বলবো নাকি আমরা একে গ্লাইকোলিপিড বলবো? সো অবভিয়াসলি আমরা গ্লাইকোলিপিড বলবো। তার মানে জেনারেল স্ফিঙ্গোসিনের স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা ফসফেট গ্রুপকে দেখতে পেলাম না। এবার যদি আমরা একটু তলার দিকে আসি, নেম অফ দ্য স্ফিঙ্গোলিপিডের সেরামাইডের স্ট্রাকচার দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স এর জায়গায় একটা হাইড্রোজেন রয়েছে। তাহলে এই সেরামাইডের যদি জেনারেল স্ট্রাকচার হয়, তাহলে সেরামাইডের স্ট্রাকচারে যদি শুধুমাত্র হাইড্রোজেন থাকে তাহলে এটা ফসফোলিপিড নাকি গ্লাইকোলিপিড? আমরা লক্ষ্য করে দেখছি যে এক্স এর জায়গায় হাইড্রোজেন যদি আমরা এখানে লিখি তাহলে এটা একটা সিম্পল গ্লাইকোলিপিড। তার মানে স্ফিঙ্গোসিন দু ধরনের হতে পারে, স্ফিঙ্গোসিন দু ধরনের কেমিক্যাল মলিকুলকে ক্যারি করতে পারে। আইদার সে ফসফেটকে ক্যারি করতে পারে, তাহলে সে ফসফোস্ফিঙ্গোসিন হয়ে যাবে, আর যদি সে স্ফিঙ্গোসিন যদি ফসফেটকে ক্যারি না করে তাহলে সে কি হয়ে যাবে? তাহলে সে সিম্পল একটা গ্লাইকোলিপিড থাকবে। তাহলে আমরা এখানে যে হাইড্রোজেন দেখতে পাচ্ছি, যদি হাইড্রোজেন শুধু বাইন্ড করে তাহলে সেটা হয়ে যাবে কি? সেরামাইড, যেটা একটা গ্লাইকোলিপিড। কিন্তু ঠিক তার পরের এক্সাম্পলটা আমরা লক্ষ্য করব, স্ফিঙ্গোমায়েলিন। এই নামটা অত্যন্ত পরিচিত, মায়েলিন শীতের সাথে এর রিলেশন, এবং আমরা এটা 10+2 লেভেলে পড়ে থাকি। যেখানে আমরা দেখতে পাচ্ছি এক্স গ্রুপেতে একটা ফসফোকোলিন লাগছে, আমরা দেখে নিলাম ফসফেট গ্রুপ চলে এলো। তাহলে এই ফসফেট গ্রুপ এবং তার সাথে কোলিন গ্রুপ যে মুহূর্তে অ্যাটাচড হলো, আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে কি চলে এলো? ফসফোকোলিন, এবং এই পুরো লিপিডটার নাম হয়ে গেল স্ফিঙ্গোমায়েলিন। তার মানে একটা স্ফিঙ্গোলিপিড যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে তাহলে আমরা কার কথা বলবো? মাথায় রাখতে হবে, যদি স্ফিঙ্গোলিপিড আমাকে জিজ্ঞাসা করে তাহলে কিন্তু আমরা বলবো উইদাউট ফসফেট। যদি আমাকে জিজ্ঞেস করা হয় স্ফিঙ্গোমায়েলিন, তখনই আমরা কিন্তু একমাত্র ফসফোকোলিনের কথাটা বলবো, আদারওয়াইজ নট। এছাড়াও আমরা দেখতে পেতে পারি যে স্ফিঙ্গোলিপিডের আন্ডারে গ্লুকোজ মলিকুল লাগতে পারে, গ্লুকোজ মলিকুলের স্ট্রাকচারও লাগতে পারে, এবং দিস ইজ দ্য ন্যাচারাল গ্লাইকোলিপিডস, গ্লুকোসাইল সেরিব্রোসাইড। আমরা সেরিব্রোসাইড নামটা থেকে বুঝতে পারছি সেরিব্রাল কনস্টিটিউয়েন্সে এর পরিমাণ অনেক বেশি দেখতে পাওয়া যায়। সো নাও আই এম ডিসকাসিং, নাও ইন দিস পার্টিকুলার স্লাইড আই হ্যাভ অলরেডি ডিসকাসড দ্য জেনারেল স্ট্রাকচার অফ স্ফিঙ্গোমায়েলিন অর লাইট স্ফিঙ্গোলিপিড। এবার আমরা দু তিনটে ইনফরমেশন আসবো, দ্যাট ইজ স্ফিঙ্গোমায়েলিন যে কথাটা আমরা বললাম, এই স্ফিঙ্গোমায়েলিন দ্যাট ইজ সেরামাইড ফসফোকোলিন, ফসফোরিল ক্লোরিন, consist of a ceramide unit with a phosphocorine বা phosphoryl choline moiety attached to a position number 1, and it is thus the sphingolipid analog to the phosphatidyl choline, যেটা আমি এইমাত্র আলোচনা করলাম। It is an ubiquitous component of the animal cell membrane, and from animal to nematodes to protozoa, where it is by far the most abundant sphingolipid ever. সবচেয়ে বেশি পরিমাণে স্ফিঙ্গোলিপিড আমরা যাকে দেখতে পাই that is sphingomyelin. It comprises 50% of the lipid in certain tissues, and though it is usually lower in the concentration than the phosphatidyl choline. Phosphatidyl choline এর থেকে comparatively concentration কম থাকে, কিন্তু constituents বেসিসে যদি আমরা দেখি বা concentration বেসিস যদি দেখি তাহলে প্রায় 50% এর কম্পোনেন্টের কনসেন্ট্রেশন আমরা দেখতে পাই কিছু টিস্যুর ক্ষেত্রে। Like phosphatidyl choline, sphingomyelin tend to be in greatest concentration in the plasma membrane and especially in the outer leaflet of the cell. আমরা স্ফিঙ্গোমায়েলিন বা এই ফসফাটিডাইল কোলিনের মতো স্ফিঙ্গোমায়েলিনকেও আমরা কিন্তু আউটার মেমব্রেনের মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পাই এবং অ্যাবান্ডেন্টলি প্রেজেন্ট থাকে। কি বায়োলজিক্যাল রোল? সবচেয়ে গুরুত্বপূর্ণ বায়োলজিক্যাল রোল হচ্ছে, ইট ওয়াজ এ লং থট দ্যাট দ্য
only functions of the sphingomyelin was to serve as a substitute বা kind of for the phosphatidylcholine as a building blocks of the membrane, that is by forming a stable and chemically resistant outer leaflet of the plasmolipid bilayer. ফসফ্যাটিডাইলকোলিনের একটা সাবস্টিটিউট হিসেবে স্ফিঙ্গোমাইলিনের একটা রোল আমরা এখানে ভাবা হতো বা এটা দেখা গেছিল। 2 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট, নাও ইট ইজ রিকগনাইজড that sphingomyelin and cholesterol have a high affinity for each other via strong van der Waals interaction, and they are usually located together in specific subdomain of raft of the membrane on the surface of the lipoprotein particle or moiety. তার মানে এই ধরনের যে স্ফিঙ্গোমাইলিন তাদের সাথে কোলেস্টেরলের একটা ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশন এখন লক্ষ্য করা যাচ্ছে, এবং যার ফলে দেখা যাচ্ছে যে লিপিড র্যাফট বলতে আমরা যেটা বুঝি, যেটা অ্যাকচুয়ালি ডেভেলপ করে স্ফিঙ্গোমাইলিন এবং তার সাথে কোলেস্টেরলের একটা ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশন। সো লিপিড র্যাফট অর দ্য ফ্লুইডিটি অফ দ্য লিপিড, এই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি বা সবচেয়ে ভালোভাবে মেনটেন করতে পারে কিন্তু স্ফিঙ্গোলিপিড বা স্ফিঙ্গোমাইলিন রাদার। 3 নম্বর ইম্পর্টেন্ট বায়োলজিক্যাল রোল, দ্যাট স্ফিঙ্গোমাইলিন ইজ জেনারেলি কনসিডার্ড to be relatively inert molecule, although modern molecular biology methods are uncovering potential regulatory functions via interconnection with the specific protein. প্রচুর কাজ চলছে এখন এই জিনিস নিয়ে। এই ধরনের স্ফিঙ্গোমাইলিন এখন অনেক ধরনের কেমিক্যাল সিগন্যালিং মলিকুল হিসেবে কাজ করছে, অনেক সেলের স্ট্রাকচারকে ধরে রাখতে সাহায্য করে। সো বিভিন্ন যত দিন এগোবে তত রিসার্চ আরও উন্নত হবে এবং আমরা স্ফিঙ্গোমাইলিন সম্বন্ধে আরও ডিটেলস জানতে পারবো। আমরা যদি ডান দিকে স্ট্রাকচারটা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে টোটাল স্ফিঙ্গোসিন দেখতে পাচ্ছি, দ্যাট কন্টেন দ্য ফ্যাটি অ্যাসিড এন্টায়ার পার্ট, এই পুরো জিনিসটাকে আমরা বলছি হচ্ছে সেরামাইড, যেটা আমরা অলরেডি একটু আগে ডিসকাস করলাম। ফসফরিক অ্যাসিড এবং কোলিন যেই লেগে গেল তখন সেটা হয়ে গেল হচ্ছে একটা স্ফিঙ্গোমাইলিন। তার মানে এটা হচ্ছে একটা স্ফিঙ্গোসিন কন্টেনিং একটা ফসফোলিপিড। নেক্সট এবার আমরা যে জায়গায় আসবো সেটা হচ্ছে দ্যাট ইজ কল্ড গ্লাইকোলিপিড অর সামটাইম অলসো নোন অ্যাজ সেরিব্রোসাইট। আমরা নাম দেখে বুঝতে পারছি এর কি কাজ। গ্যালাক্টোসিল সেরামাইড যেটা হচ্ছে ইজ দ্য প্রিন্সিপাল গ্যালাক্টোলিপিড ইন দ্য ব্রেন টিস্যু, ডেফিনেটলি সেখান থেকে এর নাম সেরিব্রোসাইট, which was first conferred in the around 1874, although it was much later before it was properly characterized. তার আগেই অলরেডি অনেক প্রায় 1874-এই আমরা এটা বুঝতে পেরে গেছিলাম যে সেরিব্রোসাইট is basically components of this glycolipid. In fact, these glycolipids are found in all nerve tissues, but they can amount 2% of the dry weight of the gray matter, 12% of the white matter. তার মানে 2% for the gray matter of the hypothalamus and the 12% of the white matter এর components হিসেবে আমরা যাকে দেখতে পাই, that is called glycolipid. নিউরন, ব্রেন, নিউরোবায়োলজি একটা মিস্ট্রি সায়েন্স। সত্যি হিউম্যান ব্রেন বা যে কোনো নিউরোলজিক্যাল ওয়ার্ক কীভাবে ফাংশন করে এখনও প্রচুর জিনিস অজানা রয়ে গেছে, এখনও অনেক জিনিস জানা যায়নি। আমরা যেটুকুনি ইনফরমেশান দেখতে পাই তার স্ট্রাকচারাল কিছু কনস্টিটিউয়েন্টস, তার কিছু রোল, তার কিছু ইম্পালসের কিছু রোল আমরা এখন প্রচণ্ড পরিমাণে আমরা এইভাবে রিসার্চটাকে এগিয়ে চলেছি যাতে এই নিউরোবায়োলজিক্যাল ফিল্ড সম্বন্ধে আমরা আরও অনেক ডিসকভারির দিকে যেতে পারি, আরও ইনফরমেশান গ্যাদার করতে পারি। দে আর দ্য মেজর কনস্টিটিউয়েন্টস অফ দ্য অলিগোডেন্ড্রোসাইটস ইন ব্রেন, মেজর কনস্টিটিউয়েন্টস অফ দ্য অলিগোডেন্ড্রোসাইটস ব্রেন। সুতরাং এটা বোঝাই যাচ্ছে আমরা যে কোন দিকে যাচ্ছি। সো সেরিব্রোসাইটস বা এই যে নর্মালি গ্লাইকোলিপিডস আমরা দেখতে পাই সেটা কিন্তু প্রচুর পরিমাণে আমরা ডেন্ড্রোসাইটেও পাই। So this is also found in the animal tissues such as spleen, erythrocytes, as well in the nervous tissues and especially in the neurons, but at low level আমরা তাদের মধ্যেও এদেরকে দেখতে পাই। Structure of the cerebrocyte is somewhat similar to that of the phosphosphingosite, আমরা জানি এটা অলরেডি ডিসকাস করেছি, কারণ ফসফোস্ফিঙ্গার মতোই দেখতে হয়, কিন্তু এখানে ওই ফসফোকোলিন থাকে না, সেইখানে এক্স দ্যাট ইজ সেই জায়গায় একটা গ্যালাক্টোজ বা এই ধরনের জিনিস থাকছে। আমরা ডান দিকের ছবিটা লক্ষ্য করতে পারছি, সেম ধরনের স্ফিঙ্গোসিনের স্ট্রাকচার ক্যারি করছে, তার সাথে একটা গ্যালাক্টোজ, কিন্তু মনে রাখতে হবে এর মধ্যে কোনো ফসফেট থাকে না। দে হ্যাভ নো ইলেকট্রিক চার্জ সিন্স দেয়ার পোলার হেড গ্রুপ আর নিউট্রাল। কেন কোনো ইলেকট্রিক চার্জ থাকছে না? কারণ ইলেকট্রিক চার্জ ক্যারি করার মতো কোনো গ্রুপই নেই। ফসফোস্ফিঙ্গোসিনের মধ্যে কেন ছিল? কারণ ফসফেট নিজেই একটা চার্জ ক্যারি করে। বায়োলজিক্যাল রোলের মধ্যে আসি, রিমার্কেবল প্রপার্টি অফ সেরিব্রোসাইট দ্যাট দেয়ার মেল্টিং পয়েন্ট is well above physiological body temperature, so that glycolipid have a para-crystalline structure at this temperature. So this is their biological role. And the number 2, each cerebrocyte molecule may form up to 8
inter or intramolecular hydrogen bonds by the lateral interaction between the polar hydrogen of the sugar and the hydroxy and the amide group of the sphingosine base of the ceramide moiety বিভিন্ন রকমের ক্রস লিঙ্কেজের স্ট্রাকচার তৈরি করতে পারে এরা এবং this dense network of hydrogen bonds is believed to contribute to the high transition temperature and compact alignment of the cerebrocyte in the membrane. তার মানে একটা মেমব্রেন স্ট্রাকচারের মধ্যে এদের কম্প্যাক্টনেস, টেম্পারেচার এক্সচেঞ্জ, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই সেরিব্রোসাইটসের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বায়োলজিক্যাল রোলের আন্ডারে পড়ে। নেক্সট আমরা যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে আমাদের দুটো খুব বিখ্যাত ডিফারেন্সের মধ্যে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে একটাকে বলি আমরা গ্যাংলিওসাইড আর একটাকে বলি আমরা গ্লোবিসাইড। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্যাংলিওসাইড অ্যান্ড দ্য গ্লোবিসাইড। Now ganglioside is a molecular composed of glycosphingolipid that is ceramide and linked on the sugar chain. যদি globicide দেখি is a type of glycosphingolipid with more than one sugar as the side chain of the ceramide. So this is difference number 1. Difference number 2, that an acetylated derivative of the carbohydrate sialic acid, that the head group ganglioside anionic at the pH 7. The sugar যদি গ্লোবিসাইডে আসি তাহলে sugars are usually combination of N-acetyl glucosamine, 2-glucose D-galactose. তার মানে স্বাভাবিকভাবেই ইজ নাথিং টু আন্ডারস্ট্যান্ড, ইজ অ্যাকচুয়ালি টু ট্রাই টু রিমেম্বার দিস ডিফারেন্স, যে গ্যাংলিওসাইড এবং গ্লোবিসাইড আমরা জানি দিজ আর ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দ্য সেল, এবং এদের দুজনের যে বেসিক ডিফারেন্স স্ট্রাকচারালি ফাংশনালি সেটা আমাদেরকে এই তিনটি পয়েন্ট আমাদেরকে একটু মনে রাখতে হবে। Now I am discussing another very important slide that is called the phospholipid and the sphingolipids are degrade in the lysosome, কারণ আমরা জানি যে লাইসোজোমের আন্ডারে এটা ডিগ্রেড হয়। 4 ধরনের আমরা এনজাইম এখানে দেখতে পাই। একটাকে বলা হয় ফসফোলাইপেজ এ, আর একটাকে বলা হয় ফসফোলাইপেজ A1 and A2, দেন ফসফোলাইপেজ সি অ্যান্ড ফসফোলাইপেজ ডি। আমরা যদি লক্ষ্য করি খুব মাইনিউটলি তাহলে আমরা দেখতে পাবো যে এই ফসফোলাইপেজগুলোর পার্টিকুলার একটা বন্ডকে ব্রেক করছে। সব ফসফোলাইপেজ কিন্তু সবাইকে ভাঙতে পারে না। ফসফোলাইপেজ A1 এবং ফসফোলাইপেজ A2 আমরা দেখতে পাচ্ছি এখানে এস্টার বন্ডটাকে ভাঙছে। আমরা ফসফোলাইপেজ সি কে লক্ষ্য করতে পাচ্ছি এখানে অক্সিজেন আর ফসফেটের মধ্যে এখানে বন্ডকে ক্লিভ করছে, এবং ফসফোলাইপেজ ডি আমরা দেখতে পাচ্ছি ফসফেট এবং এক্স গ্রুপের মধ্যে বন্ডটাকে ব্রেক করছে। তার মানে ফসফোলাইপেজ ট্রিটমেন্ট ইন দ্য সেল ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, কারণ লিপিড যেমন তুমি বায়োসিনথেসিস করছো, তৈরি করছো, তেরকম লিপিড কিন্তু ডিস্ট্রাকশন বা মেমব্রেন লিপিড যখন নষ্ট করে দিচ্ছি তখন এই প্রত্যেকটা কম্পোনেন্ট, এই প্রত্যেকটা ফ্যাটি অ্যাসিড, এই প্রত্যেকটা জিনিস যখন আমাদের কাজে লাগে, এই প্রত্যেকটা কম্পোনেন্টকে ভেঙে দিলেও যে মলিকিউলগুলো আমরা পাবো এই প্রত্যেকটা মলিকিউলেরও কিন্তু একটা বায়োলজিক্যাল রোল আছে, মেটাবলিজমে একটা সিগনিফিক্যান্ট রোল আছে। তার মানে একটা বায়োসিনথেটিক বা অ্যানাবলিক পাথওয়ে যদি একটা জিনিসকে ডেভেলপ করতে হেল্প করে, একটা ক্যাটাবলিক পাথওয়ে কিন্তু সেখান থেকে মেটাবোলাইজ করে প্রচুর এটিপি জেনারেট করে বডি সিস্টেমকে বাঁচিয়ে রাখতেও সাহায্য করে। নেক্সট আমরা যেটা আসবো দ্যাট ইজ দ্য ডিরাইভড লিপিড অর দ্য কোলেস্টেরল আর সামটাইম অলসো নন এজ স্টেরয়েড স্ট্রাকচার, স্টেরয়েড নিউক্লিয়াসের স্ট্রাকচার। স্টেরয়েড নিউক্লিয়াসের স্ট্রাকচার আমাদেরকে মনে রাখতে হবে, কিছু করার নেই। এই স্টেরয়েড স্ট্রাকচার একটু জটিল, একটু কমপ্লেক্স স্ট্রাকচার, কিন্তু আমাদের একটু মনে রাখতে হয়। এই স্টেরয়েড নিউক্লিয়াসের মধ্যে ABCD 4টে আমরা রিং স্ট্রাকচার দেখতে পাই। এর একটা পোলার হেড থাকে যেটা এখানে দেখানো হচ্ছে, এবং দিস ইজ অ্যাকচুয়ালি দ্য নিউক্লিয়াস পার্ট, এবং এই যে জায়গাটা দেখানো হচ্ছে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য টেল পার্ট। এই স্টেরয়েডের অনেক ধরনের টাইপ হতে পারে, এখানে হতে পারে C27 হতে পারে, C26 হতে পারে, দেন 25 হতে পারে। সো there are several kinds of steroid chemical molecules are there, cholesterols are there, so they have some significant role in biological system. কোলেস্টেরল মানেই খারাপ, কোলেস্টেরল মানেই খারাপ এই কথাটা সম্পূর্ণরূপে ভুল। কোলেস্টেরল যদি আজকে না থাকতো তাহলে আমরা একটু আগেই বললাম যে কীভাবে কোলেস্টেরল অ্যান্ড ফসফাটিডাইল ইনোসিটল তারা কীভাবে ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন করে মেমব্রেন স্ট্রাকচারে স্টেবিলিটি দেয়। তার মানে কোলেস্টেরল কিন্তু মেমব্রেন স্ট্রাকচারের যে ফ্লেক্সিবিলিটি, তার স্টেবিলিটি মেনটেন করতে ডেফিনেটলি হেল্প করে। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে যদি প্রচুর পরিমাণে কোলেস্টেরলের সংখ্যা যদি বেড়ে যায়, যেটাকে আমরা অনেক সময় যেটা গুড কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল, সো দ্যাটস এ ডিফারেন্ট পার্ট,
সেটাতে আমরা আসবো পরে। কিন্তু এই যে কোলেস্টেরল যদি প্রচুর পরিমাণ আমাদের বডিতে বাড়তে থাকে তাহলে স্বাভাবিকভাবেই কোলেস্টেরলের রিজিড স্ট্রাকচার, সুতরাং খুব ফ্লেক্সিবল স্ট্রাকচার ক্যারি করে না, যার জন্য কিন্তু এর ফলে আমাদের বডিতে অনেক ধরনের মেডিকেল বা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস আমরা দেখতে পাই। সো এই কোলেস্টেরলের একটা ডেফিনেটলি বায়োলজিক্যাল রোলও আছে, এবং সেই কোলেস্টেরল মেমব্রেন স্ট্রাকচারকে যেমনভাবে মেনটেন করতে পারে, আমাদের কোলেস্টেরল মেটাবলিজম এবং অ্যানাবলিজমেও কোলেস্টেরল হেল্প করে, সেলুলার several biological role cholesterol play করে. So these are again some descriptive part. We have to go through the note and then we can understand what are the different biological role of cholesterol. So এতটা অবধি আমরা ক্লাসটা করলাম এবং আমরা আশা করি বুঝতে পেরেছি যে কি কি চ্যাপ্টার বা কি কি পোর্শনকে আমাদের টাচ করতে হবে লিপিড স্ট্রাকচারের মধ্যে। লিপিড স্ট্রাকচারটা অলমোস্ট একটা স্ট্রাকচারাল পার্ট, এখানে রিয়াকশান পার্ট খুব সিগনিফিক্যান্টলি নেই, কিছু রিয়াকশান পার্ট আমাদের পড়তে হয়, কিন্তু মোস্ট অফ দ্য কেসে লিপিড কিন্তু আমাদের এইভাবেই মনে রাখতে হবে। আমি আশা করি আমরা লিপিডের এই ক্লাস বুঝতে পারছি, এবং যদি আমাদের এই ক্লাস ভালো লেগে থাকে সো ডেফিনেটলি আমরা নেক্সট লেকচারগুলো শুনবো, এবং সেখানে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করেছি। সো উই উইল মিট এগেন উইথ দ্য নেক্সট ক্লাস of this same chapter, that is lipid.